চেষ্টা করে তাদেরকে হচ্ছে যারা আসলে তাদের বিপক্ষে ভয়েস রেজ করে বা হচ্ছে তাদের বিপক্ষে কথা বলে সেই মানুষগুলোকে মেরে ফেলার, সেই মানুষগুলোকে তারা হচ্ছে গণহত্যার মাধ্যমে আটকে দিতে চায়। আরও একটা জিনিস লক্ষ্য করুন, হত্যাকাণ্ড করা হয়েছিল আপনার ক্ষমতা হারানোর ভয়ে, কিন্তু পরবর্তীতে আপনার হত্যাকাণ্ড নিয়ে যেই সব জিনিসগুলো প্রচার করা হয় ওই জিনিসগুলো প্রচার করা হয়েছে এই হত্যাকাণ্ডকে বৈধতা দেবার জন্য। মাদ্রাসা ভিএস মাদ্রাসা কঠিন হাড্ডাহাড্ডি লড়াই। খুব দুঃখের সাথে বলতে হয় মাননীয় স্পিকার, যে দেশে শেখ মুজিবকে নিয়ে বিরূপ মন্তব্য করলে জেল জুলুম থেকে শুরু করে হত্যা পর্যন্ত করা হয়েছে মাননীয় স্পিকার, সেই দেশে যখন আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়, তাদেরকে তো শাস্তির আওতায় আনা হয় না, বরং যখন তৌহিদি জনতার বিরোধিতা করে মাননীয় স্পিকার তাদেরকে গুম করা হয়, তাদেরকে আটক করা হয়, মাননীয় স্পিকার তাদেরকে হত্যা পর্যন্ত করা হয়। আজকে ভিডিওটি অনেকটাই ভিন্ন রকম হতে চলেছে, এজন্য ভিডিওটি স্কিপ না করে ফুললি দেখতে থাকুন। 2024 সালে যখন আবু সাইদকে হত্যা করা হয়েছিল তখন আসলে সে ক্ষমতা হারানোর ভয় হত্যা করেছিল, কারণ এই কোটা আন্দোলনের মাধ্যমে পরবর্তীতে একটি জনমত তৈরি হয়ে তাকে আসলে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিল। কিন্তু শেখ হাসিনা পরবর্তীতে আসলে কি প্রচার করেছিল? শেখ হাসিনা পরবর্তীতে প্রচার করেছিল এটি জামাত ইসলামীর দ্বারা সংগঠিত একটি গণহত্যা। তার মানে আপনার যেই গণহত্যাগুলো আদিকাল থেকে হয়ে আসতেছে ওই গণহত্যাগুলো আসলে ক্ষমতা হারানোর ভয় করা হয়েছিল। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে আবারও স্বাগতম। সেখানে বেশি কথা বলে সময় নষ্ট করবো না, দেখলে আমরা ভিডিও ফুটেজে চলে যাবো। কারণ ওখানে মাদ্রাসা ভিএস মাদ্রাসা হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে। শাপলা চত্বরে কি হয়েছিল, ওই রাত্রে কিভাবে মারা হয়েছিল, কিভাবে কি হয়েছিল, সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে ভিডিওতে ফাঁস করা হবে। মানে মাদ্রাসা ভিএস মাদ্রাসা যে লড়াই চলতেছে এই লড়াইয়ের মধ্যে সবকিছু ফাঁস করবে। জাস্ট ভিডিও স্কিপ না করে ফুলে দেখুন, দেখলে আপনারাও অবাক হয়ে যাবেন। শেখ হাসিনা অথবা আওয়ামী সরকার যুগে যুগে উদ্দেশ্য প্রণোদিতভাবে ক্ষমতা হারানোর ভয় কিংবা তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন গণহত্যা কিংবা জেনোসাইড করেছিল। এখন মাননীয় স্পিকার আর একবার লক্ষ্য করুন, আজ থেকে এক যুগ আগে যখন 28 ফেব্রুয়ারি 2013 সালে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মিথ্যা মামলার রায়ে ফাঁসি দেওয়া হয়েছিল, সেই ফাঁসির বিচারে যখন আসলে জনগণ প্রতিবাদ করেছিল, সেই প্রতিবাদে শেখ হাসিনা তাদেরকে গণহত্যা করেছিল। খালেদা জিয়া তখন হচ্ছে বিরোধী দলীয় নেতা ছিল, সে এই গণহত্যাকে হচ্ছে জেনোসাইড হিসেবে প্রচার করেছিল। তার মানে আপনাকে বুঝতে হবে যে খালেদা জিয়া তথা বিএনপি যখন তারা বিরোধী দলীয় দল ছিল তারা জামাতের পক্ষে ছিল। তার মানে জামাত এবং বিএনপি মিলে তখন আসলে একটা বড় পাওয়ার হোল্ড করত, এবং এই ভয়ের কারণেই পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতা হারানোর ভয়ে এই বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। দ্বিতীয়ত, যুগে যুগে হচ্ছে আওয়ামী সরকার অনেকবার চেষ্টা করে তাদেরকে হচ্ছে যারা আসলে তাদের বিপক্ষে ভয়েস রেজ করে বা হচ্ছে তাদের বিপক্ষে কথা বলে সেই মানুষগুলোকে মেরে ফেলার, সেই মানুষগুলোকে তারা হচ্ছে গণহত্যার মাধ্যমে আটকে দিতে চায়। আরও একটা জিনিস লক্ষ্য করুন, হত্যাকাণ্ড করা হয়েছিল আপনার ক্ষমতা হারানোর ভয়ে, কিন্তু পরবর্তীতে আপনার হত্যাকাণ্ড নিয়ে যেই সব জিনিসগুলো প্রচার করা হয় ওই জিনিসগুলো প্রচার করা হয়েছে এই হত্যাকাণ্ডকে বৈধতা দেবার জন্য। আমরা যদি উদাহরণ হিসেবে লক্ষ্য করি, 2024 সালে যখন আবু সাইদকে হত্যা করা হয়েছিল তখন আসলে সে ক্ষমতা হারানোর ভয় হত্যা করেছিল, কারণ এই কোটা আন্দোলনের মাধ্যমে পরবর্তীতে একটি জনমত তৈরি হয়ে তাকে আসলে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিল। কিন্তু শেখ হাসিনা পরবর্তীতে আসলে কি প্রচার করেছিল? শেখ হাসিনা পরবর্তীতে প্রচার করেছিল এটি জামাত ইসলামীর দ্বারা সংগঠিত একটি গণহত্যা। তার মানে আপনার যেই গণহত্যাগুলো আদিকাল থেকে হয়ে আসতেছে ওই গণহত্যাগুলো আসলে ক্ষমতা হারানোর ভয় করা হয়েছিল, কিন্তু আপনার পরবর্তীতে যেই সব কথাবার্তা বলার চেষ্টা করে তারা বা হচ্ছে জঙ্গির কথা বলে সেগুলোকে বৈধতা দেবার জন্য করা হয়েছিল। এখন আপনার একটা জিনিস বোঝা খুব বেশি গুরুত্বপূর্ণ, কেন আসলে হেফাজতে ইসলাম ওই সময়টাতে রাজনৈতিক পটভূমিতে খুব বেশি গুরুত্বপূর্ণ একটি জায়গা দখল করেছিল। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, যখন হেফাজতে ইসলামী আসলে আন্দোলনরত ছিল তখন তারা ঢাকার 6টি প্রবেশ মুখ দখল করেছিল। তাদের পক্ষে ছিল জামাত, বিএনপি কিংবা আপনার বড় বড় রাজনৈতিক দলগুলো। আওয়ামী লীগ তখন আসলে এই সংখ্যাটাই করেছিল, যদি তারা এই 3-4টা বড় বড় রাজনৈতিক দল যদি একত্রিত হয়ে যায় তাহলে এটা আমার জন্য ভবিষ্যতে বিপদ। আপনি একটা জিনিস লক্ষ্য করুন, হেফাজতে ইসলামী কিন্তু ডিএমপির অনুমতি নিয়ে আন্দোলনটা করেছিল, কিন্তু তারপরও কেন তারা আসলে সময় চেনেছি একটু, কিন্তু তারপরও কেন আসলে তারা গণহত্যা করেছিল? কারণ তার মধ্যে এই ভয়টা ছিল বা হচ্ছে এই শঙ্কাটা ছিল যে পরবর্তীতে এই বিএনপির মাধ্যমে প্রমাণটা কি আসলে আপনার খালেদা জিয়া সরাসরি বলে দিয়েছে যে হেফাজতে ইসলামীর এই আন্দোলন করাটা একটা গণতান্ত্রিক অধিকার। আপনার বিএনপি ছিল, জামাত ছিল এবং হেফাজতে ইসলামীর আপনার হাজার হাজার তরুণ ছিল যারা আসলে জান দিতেও পরোয়া করে না। তার মানে এত জনমত ছিল বা হচ্ছে আইডিওলজি ছিল, এদের কারণে শেখ হাসিনার মনে একটি শঙ্কা বা ভীতি তো তৈরি হয়েছিল যে এরা আমাকে ভবিষ্যতে ক্ষমতা থেকে নামিয়ে দিতে পারে, যেমনটি হয়েছে আপনার 24-এর বিপ্লবে। 24-এ কোটা আন্দোলনের শুরু হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেটি গণ আন্দোলনের রূপ নিয়ে আপনার ক্ষমতা থেকে সরিয়ে ফেলে শেখ হাসিনাকে। তার মানে হাসিনা হেফাজতে ইসলামকে ভয় পাওয়ার কারণে বা হচ্ছে ওই ভীতির জায়গা থেকে সে হচ্ছে গণহত্যাগুলো করে। সুতরাং আজকের সংসদে দাবি জানাচ্ছি
এখানে শেষ নয় ভিউয়ার্স, আরেক মাদ্রাসার ছাত্র কি বলতেছে বিপক্ষ দল হয়ে, যা ভিডিও স্ক্রিন না করে ফুল দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আজ খুব দুঃখের সাথে বলতে হয় মাননীয় স্পিকার, যে দেশে শেখ মুজিবকে নিয়ে বিরূপ মন্তব্য করলে জেল জুলুম থেকে শুরু করে হত্যা পর্যন্ত করা হয়েছে মাননীয় স্পিকার, সেই দেশে যখন আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়, তাদেরকে তো শাস্তির আওতায় আনা হয় না, বরং যখন তৌহিদি জনতার বিরোধিতা করে মাননীয় স্পিকার, তাদেরকে গুম করা হয়, তাদেরকে আটক করা হয় মাননীয় স্পিকার, তাদেরকে হত্যা পর্যন্ত করা হয়। এবং মাননীয় স্পিকার এরপরে সেই স্বৈরাচারী খুনি হাসিনা মাননীয় স্পিকার সংসদে দাঁড়িয়ে হাসতে হাসতে বলে তারা নাকি রাস্তায় রং মেখে শুয়েছিল। এটা দ্বারা কি বোঝা যায় মাননীয় স্পিকার তারা ক্ষমতা হারানোর ভয়ে এই হত্যাকাণ্ড করেছে? না, বরং মাননীয় স্পিকার এটা দ্বারা বোঝা যায় যে তারা এই হত্যাকাণ্ডটি চালিয়েছে ইসলাম বিদ্বেষী অবস্থানের কারণে। ধন্যবাদ মাননীয় স্পিকার আজকের এই ছায়া সংসদে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আজকের এই সংসদে সরকার দল কর্তৃক প্রস্তাবিত বিষয়টি হচ্ছে ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামী সরকার শাপলা চত্বর হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমি এবং আমাদের দল এর ঘোর বিরুদ্ধে অবস্থান করছি। আমরা আজকে মূলত 3টি পয়েন্ট ব্যাখ্যা করে দিয়ে যাব। প্রথম, ভারতের স্বার্থ রক্ষা; দ্বিতীয়, ইসলামী জাগরণকে স্তব্ধ করা ও ইসলাম বিদ্বেষীদেরকে রক্ষা করা; তৃতীয়, আওয়ামী সরকারের মতাদর্শ বাস্তবায়ন ও নিজেদেরকে পরাশক্তি প্রমাণকরণ। ইতিমধ্যে আমাদের দলের প্রথম বক্তা ভারতের স্বার্থ রক্ষা সম্পর্কে বিস্তারিত বলে গেছে। আমি এখন ইসলামী জাগরণকে স্তব্ধ করা ও ইসলাম বিদ্বেষীদেরকে রক্ষা করা সম্পর্কে ব্যাখ্যা করব। মাননীয় স্পিকার, আমরা প্রায় সকলেই জানি যে আওয়ামী সরকারের আগা থেকে গোড়া পর্যন্ত প্রায় সকলেই ছিলেন ইসলাম বিদ্বেষী। মাননীয় স্পিকার, তৎকালীন আওয়ামী সরকারের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফকে তো চিনেনি মাননীয় স্পিকার। এই সেই সৈয়দ আশরাফ যিনি কিনা বলেছিলেন আমি হিন্দুও নই মুসলিমও নই, কিন্তু মাননীয় স্পিকার সেই সৈয়দ আশরাফই শাপলা চত্বর হত্যাকাণ্ডের অন্যতম নির্দেশক ছিলেন মাননীয় স্পিকার। এখানে তিনি ক্ষান্ত হন নাই মাননীয় স্পিকার, তিনি পরবর্তীতে বলেছিলেন যে যদি সন্ধ্যার মধ্যে হেফাজত কর্মীরা ঢাকা ত্যাগ না করে এর জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার মাননীয় স্পিকার তারা সেই সকল পদক্ষেপ নিবে। মাননীয় স্পিকার, এটা দ্বারা কি বোঝা যায় মাননীয় স্পিকার? এটা দ্বারা বোঝা যায় যে সে নিজেই বলেছে যে আমি হিন্দুও না মুসলিমও না, কিন্তু সে নিজে পড়ে যে ইসলাম বিরোধী ইসলাম বিদ্বেষী কাজ করেছে, মুসলমানদেরকে হত্যা করেছে, তৌহিদি জনতাকে হত্যা করেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এবার যদি আমরা তাদের নেত্রী তাদের স্বৈরাচারী হাসিনার দিকে লক্ষ্য করি মাননীয় স্পিকার, স্বৈরাচারী হাসিনা সংবাদ সম্মেলনে এসে বলেছিলেন যে নারীদেরকে পর্দার মাধ্যমে ঘরে আবদ্ধ করে রাখা যাবে না, এবং মাননীয় স্পিকার তিনি পর্দাশীল নারীদেরকে জীবন্ত টেন্টের সঙ্গে পর্যন্ত তুলনা করেছেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এখানে কি বোঝা যায়? তিনি সরাসরি ইসলামের একটি হুকুমকে অমান্য করছেন এবং এর মাধ্যমে তার ইসলাম বিদ্বেষিতা বহিঃপ্রকাশ ঘটেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, যে দলের সভাপতি এবং সাধারণ সম্পাদকেরই এই অবস্থা মাননীয় স্পিকার, সেই দলের বাকি নেতৃকর্মের কি অবস্থা এটা আপনারা সকলে কল্পনা করতে পারেন। তা মাননীয় স্পিকার আমি বলে যাচ্ছি, তৎকালীন আওয়ামী সরকারের আইসিটি প্রতিমন্ত্রী মুরাদ মাননীয় স্পিকার তিনি সংবাদ সম্মেলনে বলেছিলেন যে আমরা রাষ্ট্রধর্ম ইসলাম চাই না এবং সংবিধানে বিসমিল্লাহ চাই না। মাননীয় স্পিকার, এখানে তিনি সুস্পষ্টভাবে ইসলামের বিরোধিতা করেছেন এবং মাননীয় স্পিকার এখানে তিনি সুস্পষ্টভাবে ইসলামের বিরোধিতা করেছেন এবং এর মাধ্যমেও তারও ইসলাম। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক করে দিবেন। আর হ্যাঁ, এমনি টাইপের মানে অগ্নিশরা রক্ত গরম করা এন্ড হৃদয় বিতরক বক্তব্যগুলো যদি আপনার কাছে পছন্দ হয়ে থাকে তাহলে এই চ্যানেলটি আপনাদের জন্য। এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে সামনে আবার কোন একটা অগ্নিশরা রক্ত গরম করা এন্ড হৃদয় বিতরক বক্তব্য নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।